শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের খাদ্য গ্রহণের জন্য রয়েছে মুখছিদ্র, আমাদের শ্বাস বায়ু নেওয়ার জন্য রয়েছে নাকের ছিদ্র, শব্দ তরঙ্গ গ্রহণ করার জন্য রয়েছে কানের ছিদ্র, পায়ু ছিদ্র, রেচন, জনন ছিদ্র। কত ধরনের ছিদ্র আমাদের শরীরে রয়েছে। উদ্ভিদের শরীরে কি এ ধরনের কোনো ছিদ্র রয়েছে? আমাদের সূক্ষ্ম এক ধরনের ছিদ্র রয়েছে শরীর থেকে ঘাম নিষ্কাশনের জন্য। তাহলে আমার প্রশ্ন হলো, উদ্ভিদে কি এই ধরনের কোনো ছিদ্র তার গায়ে রয়েছে? উত্তর হলো হ্যাঁ, আছে। আর সেই ছিদ্রটাই হলো তার স্টোমাটা বা বিশেষ ত্বকীয় রন্ধ্র, যাকে বলা হয় পত্ররন্ধ্র। গ্রিক শব্দ, একটি গ্রিক শব্দ স্টোমা। স্টোমা মানে হলো মুখ বা ছিদ্র। আর এই স্টোমাটা, স্টোমা এক বচনে স্টোমাটা, তাহলে সেই স্টোমাটাই হলো সেই বিশেষ ছিদ্র যা দিয়ে উদ্ভিদের বিভিন্ন প্রয়োজনীয় গ্যাসীয় উপাদান বা পানি বাষ্পাকারে নির্গত হয়। তাহলে আমরা স্টোমাটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: পাতার ও কচিকাণ্ডের ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের বহিত্বকে বা এপিডার্মিসে রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত পরিবেষ্টিত বিশেষ ত্বকীয় রন্ধ্র হল স্টোমাটা বা পত্ররন্ধ্র। সংজ্ঞাটা আবার শুনি। এখানে কি বলা হয়েছে? পাতার মধ্যে রয়েছে আর কচিকাণ্ড রয়েছে, সবুজ কচিকাণ্ডে তাদের এপিডার্মিসে রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ সূক্ষ্ম ত্বকীয় রন্ধ্র, আর সেই রন্ধ্রকে বলা হয় স্টোমাটা বা পত্ররন্ধ্র। তাহলে দেখো, এই রন্ধ্র শুধু বিশেষ কোনো ছিদ্র নয়। এই রন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের 3টি গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সংগঠিত হয় এবং এই সংগঠনের জন্য প্রয়োজনীয় উপাদান এই রন্ধ্রের মাধ্যমে গৃহীত হয়। কি কি? সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন। সালোক সংশ্লেষণে উদ্ভিদ কোষ কাঁচামাল হিসেবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সালোক সংশ্লেষণ শেষে উপজাত হিসাবে অক্সিজেন তৈরি হয়। তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ, অক্সিজেন ত্যাগ এই পত্ররন্ধ্রপথেই হয়ে থাকে। আবার লক্ষ্য করো, শ্বসন প্রক্রিয়ায় কোষ অক্সিজেন গ্রহণ করে এবং উপজাত হিসেবে, বাই প্রোডাক্ট হিসেবে, সৃষ্ট উপাদান হিসেবে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসৃত হয়। অর্থাৎ সালোক সংশ্লেষণের পুরাই উল্টা, অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাই অক্সাইড নিষ্ক্রান্ত হয়। তাহলে এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয় শ্বসনের ক্ষেত্রে এই রন্ধ্রটা দিয়ে। আবার প্রস্বেদন প্রক্রিয়ায় আমরা গত ক্লাসে দেখেছি পানি বাষ্পাকারে নির্গত হয়। তাহলে পানি বাষ্পাকারে নির্গত হয় এই বিশেষ ত্বকীয় রন্ধ্র বা পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, যে কথা বলেছিলাম, সালোক সংশ্লেষণের বিক্রিয়ায় আমরা দেখতেছি এখানে কার্বন ডাই অক্সাইড অণু উদ্ভিদের কোষের ভিতরে প্রবেশ করতেছে এবং উপজাত হিসাবে অক্সিজেন গ্যাস নির্গত হচ্ছে। তাহলে এই হলো সালোক সংশ্লেষণের বিক্রিয়া। গাছের ভিতরে প্রবেশ করছে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং নির্গত হচ্ছে অক্সিজেন গ্যাস। শ্বসনে ঠিক তার বিপরীত, এখানে অক্সিজেন গৃহীত হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস মুক্ত হচ্ছে। এবং প্রস্বেদন প্রক্রিয়ায় পানি গ্যাস আকারে, পানি জলীয় বাষ্প আকারে পরিবেশের সাথে এসে মিশ্রিত হচ্ছে। তাহলে এই যে গ্যাসীয় উপাদান তার বের হয় বিশেষ রন্ধ্রের মাধ্যমে, আর সেই বিশেষ রন্ধ্রটাই হলো তার পত্ররন্ধ্র বা স্টোমাটা। তাহলে শিক্ষার্থীরা, পত্ররন্ধ্র কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে? লক্ষ্য করো, পত্ররন্ধ্র সাধারণত দিনের বেলা খোলা থাকে আর রাতের বেলা বন্ধ থাকে। উদ্ভিদের বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় এই পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে। তাহলে আমরা কিন্তু পড়ব এই পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কৌশল। এটা নিয়ে বিশেষ প্রশ্নই আছে, কিভাবে পত্ররন্ধ্র খুলে এবং কিভাবে পত্ররন্ধ্র বন্ধ হয়। এই নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে।
তাহলে আপাতত আমরা এইটুকুই মনে রাখি, ইহা সাধারণত দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে। কিন্তু ব্যতিক্রম হলো সিএএম গোত্রের উদ্ভিদ, ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এই গোত্রের উদ্ভিদগুলো, অর্থাৎ যাদের সালোক সংশ্লেষণের প্রথম সৃষ্ট পদার্থ ক্রাসুলেসিয়ান অ্যাসিড, এবং এটা পরবর্তীতে মেটাবলিক ক্রিয়ায় সালোক সংশ্লেষণ তৈরি হয়। যেমন পাথরকুচি গোত্রের উদ্ভিদ, পাথরকুচি, ক্যাকটাস, অর্কিড, আনারস, বাবলা, এদের মধ্যে পত্ররন্ধ্র সাধারণত রাতের বেলা খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পত্ররন্ধ্র খোলার সময় সূর্যালোক এবং উদ্ভিদ কোষের অভ্যন্তরে বিশেষ মেটাবলিক ক্রিয়ায়, অর্থাৎ পত্ররন্ধ্র যে কোষের কাছে রয়েছে, পত্ররন্ধ্র লগ্ন কোষগুলো অর্থাৎ রক্ষী কোষ, তাদের ভিতর বিশেষ মেটাবলিক ক্রিয়ায় পত্ররন্ধ্র দিনের বেলা খুলে যায়। কখন খুলে? দিনের বেলা। আর দিনের বেলা খোলা হলেও দেখা যায় সকাল 10টা থেকে 11টা, খুব ভালো করে মনে রাখবে, সকাল 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টায় পূর্ণ মাত্রায় খোলা থাকে। আর বাকি সময় খোলা থাকলেও তারা পূর্ণ মাত্রায় না, মানে সর্বোচ্চ পত্ররন্ধ্র খোলা থাকে কখন? সকাল 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টার দিকে। আর বাকি সময় আংশিকভাবে খোলা থাকে, অর্থাৎ পুরোপুরি খোলা থাকে না। অর্থাৎ এই সময় বেশি পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আদান প্রদান করতে পারে। শিক্ষার্থীরা এই তথ্যটি লক্ষ্য করো, সংখ্যা, পত্ররন্ধ্রের সংখ্যা কি পরিমাণ থাকে। উদ্ভিদের প্রজাতি ভেদে, উদ্ভিদের অবস্থান ভেদে, ভৌগোলিক অবস্থান ভেদে, বাস্তুতন্ত্র ভেদে এই পত্ররন্ধ্রের সংখ্যা 1000 থেকে 60,000টি পর্যন্ত থাকতে পারে। দেখো রেঞ্জটা এমন কেন? 1000 থেকে 3000, 1000 থেকে 5000 এরকম হওয়া স্বাভাবিক, কিন্তু 1000 থেকে 60,000 এরকম হওয়ার কারণ কি? লক্ষ্য করো, আমাদের দেশীয় উদ্ভিদে মাটির মধ্যে পানির অভাব নাই, প্রচুর পরিমাণ পানি। এই যে বৃষ্টি হচ্ছে, মাটির মধ্যে প্রচুর পানি এসে জমা হচ্ছে, গাছ পানি শোষণ করে, পত্ররন্ধ্র খুলে যায়, পানি বাষ্প আকারে বের হয়ে যায়। অর্থাৎ কোনো বাধা নেই, পানি বাষ্প আকারে নির্গত করার জন্য কোনো বাধা নেই। এই জন্য এখানে পত্ররন্ধ্রও বেশি থাকে, বেশি পরিমাণ পানি বাষ্প আকারে নির্গত হওয়ার জন্য। কিন্তু মরুজ উদ্ভিদ চিন্তা করো, যেখানে পানি অনেক দুষ্প্রাপ্য, বছরে মাত্র 10 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, ওই এলাকায় যদি পত্ররন্ধ্র বেশি থাকে, গাছগুলোর মধ্যে যদি বেশি পত্ররন্ধ্র থাকে, তাহলে তো পানি বের হয়ে যাওয়ার জন্য গাছ ডিহাইড্রেশন প্রক্রিয়ায় মারা যাবে। এই জন্য ওই সকল উদ্ভিদে প্রত্যেক বর্গ সেন্টিমিটারে পত্ররন্ধ্রের সংখ্যা মাত্র 1000টি। আবার পত্ররন্ধ্র লুকায়িত থাকে, যেমন করবি গাছে পত্ররন্ধ্র লুকায়িত থাকে, তার অনেক ভিতরে, রুমের ভিতরে পত্ররন্ধ্র বিশেষভাবে অবস্থান তৈরি করে। তাহলে ওইখানেও পত্ররন্ধ্র থাকলেও পানি খুব বেশি একটা বাষ্প আকারে বের হয়ে যেতে পারে না। আর আমাদের এলাকাতে পত্ররন্ধ্র দিয়ে পানি বের হয়ে যেতে কোনো বাধা নেই, এজন্য পত্ররন্ধ্রের সংখ্যাও বেশি থাকে। তাহলে কি জানলাম? আমাদের দেশীয় উদ্ভিদে পত্ররন্ধ্রের সংখ্যা প্রত্যেক বর্গ সেন্টিমিটারে 60,000টি, আর মরুজ উদ্ভিদে ক্যাকটাস, অর্কিড, বাবলা, তারপরে খেজুর, তারপরে বললাম কি করবি গাছ, এদের মধ্যে পত্ররন্ধ্রের সংখ্যা প্রত্যেক বর্গ সেন্টিমিটারে 1000টি। এবার আমরা জানবো পত্ররন্ধ্রের গঠন। পত্ররন্ধ্রের গঠন কিন্তু আসলে রক্ষী কোষের গঠন, কারণ পত্ররন্ধ্র গঠিত হয় দুই পাশের দুটি রক্ষী কোষ দিয়ে। এই যে মাঝখানে আমরা যে অংশটি দেখতেছি, যে ছিদ্রটি দেখতেছি, তাকেই বলা হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্রকে ঘিরে রয়েছে দুটি রক্ষী কোষ, সজীব কোষ। তাহলে এই রক্ষী কোষ সম্পর্কে চলো আমরা একটু জানি। এই রক্ষী কোষের পত্ররন্ধ্র সংলগ্ন প্রাচীরটি দেখো অনেক পুরু, এবং এর মধ্যে প্রচুর মায়োফাইব্রিল তন্তু রয়েছে। রন্ধ্র সংলগ্ন প্রাচীর বেশ পুরু এবং মায়োফাইব্রিল তন্তু নির্মিত, অর্থাৎ ভিতরে আড়াআড়ি প্রচুর মায়োফাইব্রিল তন্তু থাকে। এরা যদি বেঁকে যায় তাহলে কিন্তু পত্ররন্ধ্র খুলে যায়, অর্থাৎ এরা বেঁকে গিয়ে পত্ররন্ধ্র খুলে যায়। আর বিপরীত প্রাচীর লক্ষ্য করো, বিপরীত প্রাচীরটি পাতলা ও সেলুলোস নির্মিত,
এবং রক্ষীকোষের ভিতরে দেখো কি রয়েছে, এখানে স্পষ্ট বড় বড় কোষগহ্বর রয়েছে, এখানে ঘন সাইটোপ্লাজম রয়েছে, এখানে মনে করো বৃহৎ একটি নিউক্লিয়াস থাকবে এবং প্রচুর এখানে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকবে। তাহলে এই ছিল পত্ররন্ধ্র, তার আশেপাশের রক্ষীকোষের গঠন। আর রক্ষীকোষের চারপাশে থাকে কি থাকে? সহকারী কোষ। সহকারী কোষ, এই সহকারী কোষের অবস্থানের উপর ভিত্তি করে পত্ররন্ধ্র বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা বিভিন্ন শ্রেণীবিভাগ করেছি পত্ররন্ধ্রের, যেমন ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, অ্যানাইসোসাইটিক ইত্যাদি ধরনের পত্ররন্ধ্র আমরা অষ্টম অধ্যায়ে যখন পড়ব তখন অনেক বিস্তারিতভাবে জানব। বিভিন্ন পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র রক্ষীকোষ এবং তার সহকারী কোষের অবস্থানের উপর ভিত্তি করে পত্ররন্ধ্রের প্রকারভেদ করা হয়েছে। তাহলে আমরা আপাতত পত্ররন্ধ্রের গঠন সম্পর্কে এইটুকুই জানলাম। আমরা পরবর্তীতে জানব পত্ররন্ধ্র কিভাবে খোলা হয় আর কিভাবে বন্ধ হয়, দিনের বেলা কিভাবে খুলে আর রাতের বেলা কিভাবে পত্ররন্ধ্র বন্ধ হয়। আর এই জন্যই আমাদের এই পত্ররন্ধ্রের বৈশিষ্ট্যগুলো আগে জানা প্রয়োজন ছিল। আশা করি প্রত্যেকটি পয়েন্ট খুব ভালো করে বুঝতে পেরেছ। তাহলে আমরা নেক্সট জানব পত্ররন্ধ্র কিভাবে খুলে কিভাবে বন্ধ হয়।